ডক্টর মোহাম্মদ ইউনূসকে চিঠি লিখেছেন। এখন কিন্তু জনবিচ্ছিন্ন করা সরকার নয়, এটা আইন আদালতের বিষয়। এখানে বিতর্কের কি আছে? দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে তিনি সেটি নিজের মুখে স্বীকার করেছেন। 24 ঘন্টার মধ্যে অন্তর্বর্তী সরকার প্রতিবাদ জানাচ্ছি এবং আমরা এটা পরিষ্কার করছি। পদত্যাগের দাবিতে প্রতিবাদ সমাবেশ করেছি। আর এইটার কারণ হচ্ছে সাধারণ শিক্ষার্থী। দর্শক শ্রোতা, গত কিছুদিন আগে তো শেখ হাসিনার পতন হয়েছিল এবং সে দেশ থেকে পালিয়ে গিয়েছিল। এখন ডক্টর মোহাম্মদ ইউনূসের কি হয়েছে? সে কিন্তু তত্ত্বাবধায়ক সরকার হিসেবে আমাদের দেশটা পরিচালনা করতেছে। এখন তারই এই অবস্থা হয়েছে। দর্শক শ্রোতা, ডক্টর ইউনূসের কি হয়েছে এবং কিভাবে এই অবস্থা হলো, মূল কারণগুলো কি, এটা কিন্তু এক এক করে বুঝতে পারবেন। তিনি নিজের মুখে কি বলেন, এর সাথে সাথে বর্তমান সমন্বয়করা কি বলেন এবং সাধারণ শিক্ষার্থীরা কি বলেন, এবং আমাদের দেশের বর্তমান পরিস্থিতিগুলা কি। দর্শক শ্রোতা, সবকিছু কিন্তু এই ভিডিওতে দেখতে পারবেন। তাই দর্শক, ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, তারপর কিন্তু আপনাদের মতামত করবেন কমেন্ট বক্সে ডক্টর ইউনূসকে নিয়ে এবং আমাদের দেশকে নিয়ে। কোন ধরনের অসন্তুষ্টি তৈরি করেন, তাহলে ছাত্র নাগরিক যেভাবে শেখ হাসিনাকে যেভাবে গদি থেকে নামিয়েছিল, ঠিক একইভাবে এই যে সিন্ডিকেটগুলোর বা মাফিয়াতান্ত্রিক যে সিন্ডিকেটগুলো রয়েছে, সেই সিন্ডিকেটগুলো সমূলে উৎপাটন করবে। আমরা বাংলাদেশ বিনির্মাণের পথে রয়েছি, আমরা বাংলাদেশ সংস্কারের পথে রয়েছি। স্বাধীনতার 53 বছর পরে এসো বাংলাদেশের দ্বিতীয় জন্ম এসে আমরা তালিকা করে পত্রিকায় বিজ্ঞাপন হিসাবে ছাপিয়ে দিয়েছিলাম। ওগুলো পড়লে এগুলো জব ওখানেই পেয়ে যাবেন। এটা নতুন করে আর জব খুঁজতে হবে না। এই যেমন আমার ট্যাক্সের ব্যাপারে আমি বলেছি, ট্যাক্সের ব্যাপারে কোনোদিন সরকারের পক্ষ থেকে, এনবিআর এর পক্ষ থেকে আমার জন্য কোনো মামলা করাই হয় নাই। কাজে ট্যাক্স ফাঁকির বিষয়টা আসলো কোথা থেকে, এটাও বুঝতে পারতেছে না। কাজে এগুলো হলো করি এবং একজন উপদেষ্টা যুব ক্রীড়া মন্ত্রণালয়ের তিনি সশরীরে এই পরিস্থিতি দেখার জন্য এসেছিলেন এবং তিনি পুলিশের আইজিপি সহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা করার এই অধিকারটুকু কারণে এবং এটি কেউ করতে পারে না। বরং আমরা যদি চাই দেশের এগিয়ে যাওয়া উচিত, তাহলে এই স্বাধীনতাটুকু এই কারণেই দিতে হবে যে গণমাধ্যম আমাদের ভুলগুলো খুঁজে বের করে দিবে এবং ওই ভুলগুলোতে কাজ করে আমাদের সংশোধন করতে হবে। কারণ বিগত 16 বছর ধরে ওই ভুলগুলো বের হতে পারেনি কিংবা সংশোধন হয়নি বলে দেশের আজকে এই অবস্থা। দেশকে এগিয়ে নিয়ে যেতে হলে অবশ্যই ডক্টর ইউনূস আমাদের মতো না। আমার ফোনে সবচেয়ে বড় ভিআইপি ফোন করে জয়নাল আবেদিন ফারুক সাহেব, আর ডক্টর ইউনূসের ফোনে ফোন করে হিলারি ক্লিন্টন। মনে রাখতে হবে সে কোথায় উঠে গিয়েছেন। ডক্টর ইউনূসের এই ব্যাপারটা অ্যামিকেবলি সেটেল করা যেত। আই হ্যাভ উইটনেসড ইট। আমি নিজে দেখেছি বিবিসিতে, হোয়াইট হাউস স্পোকসম্যান বলছে উই আর ডিপলি কনসার্নড, দিস ইজ ইউনূস। এখানে তো দেখেন অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে এবং ডক্টর ইউনূসকে উদ্দেশ্য করে কিন্তু অনেক সমন্বয়করা অনেক বার্তা দিচ্ছে। দর্শক শ্রোতা, এখন কি হবে তার এটাই কিন্তু এইখানে বুঝতে পারবেন পরবর্তী বক্তব্যগুলো দেখলে। তার বক্তব্য দেখাবো, এর সাথে সাথে সবার সম্পূর্ণ বক্তব্য দেখাবো। তাই দর্শক, ভিডিওটা আমি আবার বলতেছি, সম্পূর্ণ দেখবেন। যেগুলোকে আমরা বলি 5টি 7টি 10টি পর্যন্ত রয়েছে, গ্রেপ্তার হয়েছে। স্বাভাবিকভাবেই বাংলাদেশের বর্তমান যে পরিস্থিতি, অনেক ব্যবসায়ীর বিতর্কিত ভূমিকা রয়েছে। এখন ব্যবসায়ীরা যদি আতঙ্কিত হয়, তাহলে এখন এই সরকারের যে প্রধান দুটি চ্যালেঞ্জ, একটা হচ্ছে ল অ্যান্ড অর্ডারকে স্বাভাবিক করা এবং ইকোনমি গতিশীল করা, তাহলে কিন্তু অর্থনীতি থমকে দাঁড়াবে। আমরা এই মুহূর্তে উপদেষ্টাদেরকে বিব্রত করা বা চাপে রাখার জন্য সময়ে কিংবা টাইম ফ্রেম নিয়ে কোনো আলোচনা করি নেই, বরঞ্চ তাদেরকে আমরা শতভাগ কনফিডেন্স দিয়েছি তাদের যতটুকু সময় এবং এই অভ্যুত্থানকারী জনতার পক্ষ থেকে যত ধরনের সহযোগিতা আমরা করব। আমরা ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা লোভী না, তিনি ক্ষমতায় থাকবেন না। আপনার 111-ও তাকে দায়িত্ব নেওয়ার জন্য বলা হয়েছিল, তিনি নেন নাই। আজকে আমাদের অনুরোধে নিয়েছে, যেটা তিনি বলেছেন যে তোমাদের অনুরোধে, তোমাদের কারণেই আমি দায়িত্ব এসেছি। কাজে আমাদের তার প্রতি পূর্ণ আস্থা এবং সারা বিশ্বব্যাপী বাংলাদেশের যে ভাবমূর্তিটা এই মিথ্যা অপপ্রচার চালিয়ে আর এই সমস্ত জঙ্গিবাদী ঘটনা ঘটিয়ে আজকে সেই মান সম্মান সব নষ্ট করে দিচ্ছে। এটা বিচার আমি বসেছিল, তাদেরকে আমি কিভাবে নির্বাচনের জন্য আমার প্রতিনিধি হিসাবে নির্বাচনে দাঁড়ানোর জন্য এই অনুমতিটি দিই, সেটি এই বাংলাদেশে। আমি বাই দ্য টাইম এই খবর শোনার পর আমি অনেক পাপ আছে যে আমাদের বাপ চাচারা করার পর আমাদের এই পাপের ভোগ করতে হয়, পাপের শাস্তি ভোগ করতে হয়। দোষাদোষী তো করবো। আমি সিদ্ধান্ত নিচ্ছি যে প্রয়োজনে আমি আগামী সপ্তাহে এসে প্রয়োজনে আমি মাধবপুর চুনারঘাটে মহাসমাবেশ ডাকবো। এই মহাসমাবেশের মধ্য দিয়ে আমি একত্রিত হই, হয় আমরা মহাসমাবেশ করে আমরা নেত্রীকে জানাই দিই। আমি কিন্তু আগের এমপি সাহেবদের মতো না। আমি জানি না যে আগে তো আমাদের এলাকায়
চিন্তা করতে পারবে, ঘরের থেকে বেরোতে না মহিলারা। কাজে এই যে পরিবর্তন, এই যে যন্ত্রটা তোমার হাতে চলে এসছে, এখন বিশ্ব জয় করার সময়, এখানে আটকানোর সময় না। দুর্ভাগ্য আমরা আটকে ফেলেছি। আজকে এই এত কথা তোমরা যে এত আন্দোলন করলা, তোমাদেরকে সালাম দেওয়ার জন্য আসলাম মুক্ত। আমি ওদেরকে বলতেছিলাম, আমি বললাম যে আমরা মহাকাব্য করি না, মহাকাব্যের নায়ক থাকে, কি সাংঘাতিক ঘটনা ঘটে, আমরা মনে করি যে এদের নায়ক নায়িকারা কি সাংঘাতিক রকমের ক্যারেক্টার। আবু সাইদ হলো মহাকাব্যের ক্যারেক্টার। ভবিষ্যতে এটা নিয়ে বহু কবিতা, বহু সাহিত্য, বহু কিছু রচনা হবে, কিন্তু সেটা যে দেখে গেল চমকে দিয়েছে সবাই। এই একমাত্র ওই যেটা তাকে গুলিটা খাইয়া যে ছবিটা দেখলো, আর মানুষকে থামানো যায় না, আর থামানোর উপায় নেই। সবাই তখন মনে হচ্ছে আমি তো আবু সাইদ, আমি তো আবু সাইদ, মারও কত বাঁচতে পারবো, সে যখন নিচে আমিও নেব। এক একজনকে দেখিয়ে দিচ্ছেন। এবং বিশেষ করে আমরা যতদূর জেনেছি যে এই ভবনটি পাহারা দেওয়া হয়েছে, পুলিশ প্রোটেকশন দেওয়া হয়েছে, গুলশান বনানী পুলিশ প্রশাসনের কর্মকর্তারা, এবং এখানে অভিযান চালানোর ক্ষেত্রে শুরুর দিকে আমরা লক্ষ্য করেছি যে র্যাব এবং সেনাবাহিনীর সদস্যরা আন্তরিক হলেও পুলিশের তেমন আমরা আসলে আন্তরিকতা দেখিনি, কারণ আমরা তো দাঁড়িয়েছিলাম। এবং সেটা না দেখে আমরা পরে আমাদের এই ছাত্র আন্দোলনের নেতাদের, বিশেষ করে উপদেষ্টা, তাদের সাথে যোগাযোগ করি, এবং একজন উপদেষ্টা যুব ক্রীড়া মন্ত্রণালয়ের, তিনি সশরীরে এই পরিস্থিতি দেখার জন্য এসেছিলেন, এবং তিনি পুলিশের আইজিপি সহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে এখানে ম্যাজিস্ট্রেট আসা পর্যন্ত ছিলেন। ম্যাজিস্ট্রেট আসার পরে তিনি চলে গিয়েছেন যে তারা এটার অভিযান চালিয়ে তারা জানাবে। তো পর থেকে এ পর্যন্ত 53 বছর ধরে যেভাবে চলেছে, এভাবে চলা আমরা প্রত্যাশা করিনি কখনো। আমরা যদি আগের অংশগুলো বাদও দিই, এই 16 বছরে যে ফ্যাসিস্ট রেজিম চলেছে, সেই 16 বছরের দুর্নীতি, পর্যাপ্ত সময় দেওয়ার পরে আপনাদের যে দাবিগুলো রয়েছে সেগুলোকে আপনারা একাডেমিক অ্যাপ্রোচ করেন, আমরা সেই দাবিগুলো গিয়ে আমরা নিজেরা কথা বলবো। দুর্নীতির আখড়া হিসাবে পরিচিত, দ্বিতীয়ত দুর্নীতির আখড়া হিসাবে পরিচিত আমি 2-3 দিন ধরে অবজার্ভ করছি, এবং আমাদের কাছে রিপোর্ট এসেছেন, আহ্বান জানিয়েছেন, দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন আমাদের মাধ্যমে ল অ্যান্ড অর্ডারকে স্বাভাবিক করতে, পুলিশ প্রশাসনকে সব ধরনের সহযোগিতা করতে। কোথাও যদি কোনো চিহ্নিত, দর্শক শ্রোতা আপনারা তো দেখলেন সবাই কি বলতেছে এবং তাদের উদ্দেশ্যগুলো কি, ডক্টর ইউনূসকে নিয়ে মানুষের মতামত কি। সে কিন্তু আমাদের দেশটাকে পরিচালনা করতেছে, এবং সে কিন্তু গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা, এবং তাকে নিয়ে মানুষ এই সব কথা বলতেছে। দর্শক শ্রোতা, আপনারা কি চান ডক্টর ইউনূসকে নাকি চান না, এটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন, এবং আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।